রেজিম চেঞ্জে পারবে না, এটা আমি যুদ্ধ শুরু প্রথম মেনে নিচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। যেমন অনেকে বলছে যে তেল আবিব নাকি দেখতে এখন একটা গাজার মধ্যে। মেজর অবসরপ্রাপ্ত ডেল এইচ খান। গত 4000 বছরের ইতিহাসে কোনো শক্তিকে সে টিকতে পারে না। আমেরিকার ইতিহাস তো 250 বছরের, তাদের ইতিহাস তো 4000 বছরের। কিন্তু ইমাজিন দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ঘোষণা করছে, মাসুদ পেজেশকিয়ান, যে আমি সহ 1,40,00,000 ইরানি মৃত্যুর জন্য শহীদ হতে করছে। পৃথিবীতে আর একটা ঘটনা দেখেন, এই যে আরব ইসরায়েল যুদ্ধগুলো, এগুলো ইরান খুব মাইনিউটলি ফলো করেছে এবং এ থেকে শেখার চেষ্টা করেছে। হরমুজের ব্যাপারে এখন কিন্তু ইরানের কাছে আরও কিছু অস্ত্র আছে যেটা ভাবতে পারছে, এবং ইরানের সাথে পাকিস্তান ইজ এ ডিফারেন্ট কান্ট্রি, যার সম্পর্ক সকল ইসলামিক দেশগুলো থেকে ভালো। এইসব কারণে কিন্তু পাকিস্তান এই ব্যক্তিটার করবে। অফকোর্স তারা ক্রেডিট পাওয়ার যোগ্য, যে কোনোভাবেই হোক না কেন থামাতে পেরেছে। সেই দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইরান রেডিওর পডকাস্টে আমি আপনাদের হোস্ট ডেল এইচ খান আজকে একজন বিশেষ অতিথিকে নিয়ে হাজির হয়েছি। আমরা সবাই জানি ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে মধ্যপ্রাচ্যে যে চলমান সংঘাত তা এখন বিশ্বব্যাপী ইম্প্যাক্ট বা প্রভাব রাখতে শুরু করেছে। ইরান যুদ্ধের যে ঘটনাটা আছে, এটাকে কেউ কেউ শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সংঘাত ভাবছে, কেউ কেউ আবার অবাক হচ্ছে যে দুইটা নিউক্লিয়ার শক্তিসম্পন্ন পরাশক্তি কেন দুর্বল ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। কেউ কেউ আবার বলছে ইহুদি খ্রিস্টানের যৌথ বাহিনী কি মুসলমান ইরানের বিরুদ্ধে নতুন করে ক্রুসেড শুরু করলো কিনা। এই জটিল যে ব্যাকরণ আছে তার বিস্তারিত ব্যাখ্যা জানার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়ার কোর্সের দুইবারের চিফ ইন্সট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ স্যার, শুরুতেই আমরা আপনাকে ওই প্রশ্নটা দিয়ে শুরু করব যে বাংলাদেশের মানুষ মুসলমান বেশিরভাগ এবং উম্মার প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে। তারা উম্মার প্রতি দায়বদ্ধ থাকতে ভালোবাসে। তাদের অনেকেই ভাবছে যে খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আমন্ত্রণে এসে ইহুদি খ্রিস্টানের সম্মিলিত একটি বাহিনী গঠন করে ইরানের বিরুদ্ধে, ইরান একমাত্র মুসলিম রাষ্ট্র যারা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রতিরোধ করে যাচ্ছে, তার উপরে পরপর দুইবার ঝাঁপিয়ে পড়ল। গত বছর একবার 12 দিনের জন্য অপারেশন মিডনাইট হ্যামার, আর এই বছর তো এপিক ফিউরি চলছে। এই ব্যাপারটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এটা কি নতুন কোনো ক্রুসেড? জি, আপনাকে ধন্যবাদ রেডিও ইরানকে আমাকে আহ্বান জানানোর জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠানে, এবং যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন সকলের প্রতি সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। আমি মনে করি নাই যুদ্ধটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ আছে। মূলত মধ্যপ্রাচ্যের যে বিষয়টা, জটিল বিষয়, যেটা আমরা যদি ধর্মভিত্তিক বিষয়টার দিকে খেয়াল করি তাহলে কিন্তু এই দ্বন্দ্ব হচ্ছে শিয়া এবং সুন্নি দ্বন্দ্ব। এটা শুরু হয়েছে কোত্থেকে? সে স্পাইক স্পিক অফ দ্য লাইন, সেটার থেকে, সে 1916 সাল থেকে। আমরা একটু যদি জেনেসিসটা দেখি তাহলে বুঝবো যে ব্রিটিশ কর্নেল স্কাইস এবং ফ্রেঞ্চ কর্নেল পিকট দুইজনে মিলে লাইন একটা টানলেন। যদি অটোমানরা হেরে যায় প্রথম বিশ্বযুদ্ধে, তাহলে এই লাইনটা টানলেন ইসরায়েলের হাইফা থেকে ইরাকের কিরকুক পর্যন্ত। এবং একটা সমঝোতা যেটা হলো, এটা কিন্তু গোপন আন্ডারস্ট্যান্ডিং, যদি অটোমানরা হেরে যায় তাহলে উপরের অংশ, উত্তর অংশ নেবে ফ্রান্স এবং নিচের অংশ নেবে ব্রিটিশ। এই আন্ডারস্ট্যান্ডিংয়ে লাইনটা টানা হলো। তো যাই হোক, যুদ্ধের ফলাফল তাদের পক্ষেই গেল, মানে জার্মানরা হেরে গেল। তো তখন অনেক দেশ, যেমন আজকে কুয়েত, জর্ডান, এই দেশগুলি ছিল না।
তখন দুইটি বংশ খুব বড় আকারে মধ্যপ্রাচ্যে উল্লেখ করার মতো ছিল। তার মধ্যে একটা সৌদ, আর একটা হাশেমাইট। তো হাশেমাইটরা হচ্ছে বেসিক্যালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। ওকে। তো যে কোনোভাবে হোক না কেন, তাদের সাথে বোঝাপড়ার বিভিন্ন সময়ে সৌদ, যেটা সৌদি আরব, কিংডম অফ সৌদি আরবিয়া, এই ডাইনেস্টি চলে গেল ওখানে, এবং এই হাশেমাইটটা চলে গেল জর্ডান নদীর পাড়ে। তখন এই দেশটার নাম হলো ট্রান্সজর্ডান। আচ্ছা। এই ট্রান্সজর্ডান যখন এখানে আজকের যে জর্ডান, মানে এই দেশটার নাম ছিল ট্রান্সজর্ডান, এবং জর্ডান নদীর উভয় পারে যেহেতু এই দেশগুলি স্টাবলিশ, তখন কিন্তু এই দেশ, তো মোটামুটি দেখা গেল যে সুন্নি মুসলমানদের একটা বড় অংশ ট্রান্সজর্ডানে চলে গেল এবং সৌদি আরবে থেকে গেল। এরপরে আসি যে বেলফোর ডিক্লারেশনের পরে যখন ইসরায়েল তো প্রমিস ল্যান্ড, মানে সারা পৃথিবী জোড়া জিউস যেখানে ছিল তাদেরকে র্যালি করার একটা সুযোগ দিল ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পরে, তাদেরকে এই জায়গায় নিয়ে আসলো। সো এই জায়গাটা বেসিক্যালি কিন্তু জর্ডানের জায়গা। আচ্ছা। এটা যখন আসলো, তারপরে আস্তে আপনি খেয়াল করুন, 4টা আরব ইসরায়েল যুদ্ধ হলো, 1948, 1956, 1967 এবং 1972। এই যে যুদ্ধ হলো, এর মধ্যে 48-এ যখন ইসরায়েল রাষ্ট্রকে ইহুদি রাষ্ট্র ডিক্লেয়ার করলো, তখন আরবরা মেনে নিল না। সো পরের দিনে তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো আরবরা। এরপরে 56 যুদ্ধে, আবার 67 যুদ্ধে এসে ইসরায়েল করলো কি, এই আরব দেশগুলো, প্রতিবেশী আরব দেশগুলো থেকে একটা একটা করে জায়গা নিল, দখল করে নিল। ওয়েস্ট ব্যাঙ্ক নিল জর্ডানের কাছে, সিনাই নিল ইজিপ্টের কাছে, এবং ওইদিকে গোলান হাইট নিল সিরিয়ার কাছে। এই হলো 67 পর্যন্ত চললো। 73-তে এসে আবার আরব ইসরায়েল যুদ্ধ হলো, যেখানে আবার একে জর্ডান, ইজিপ্ট, মিশর এবং সিরিয়া একসাথে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। তখন আবার সেই গতানুগতিক পরাজয়। কারণটা কি? কারণ প্রত্যেকটা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করেছে শেষ মুহূর্তে এসে। এই সময়টায় আমি বলবো যে ক্যাম্প ডেভিড একটা চুক্তি হয়। এই চুক্তিটা হলো গিয়ে, আরব রাষ্ট্রগুলি বুঝতে পারলো যে কোনোদিনে তারা ইসরায়েলের সাথে পারবে না, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সরাসরি সহায়তা করছে। যুদ্ধে দুপুর পর্যন্ত জয়লাভ করছে আরবরা, দেখা গেল যে বিকাল 4টা-5টার পরে ইউনাইটেড স্টেটসের এয়ারফোর্সকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন। সো এই 73-র পরে, এটা কেন 73-র ক্যাম্প ডেভিডের ইয়াটা গুরুত্বপূর্ণ, যে এই সময় আনোয়ার সাদাত যে সিদ্ধান্তটা নিলেন, একটা সমঝোতার চুক্তি করলেন ইউএসের সাথে। মূলত তখন থেকে পুরো মধ্যপ্রাচ্যে যে মুসলিম যে নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভাব, সেটা কিন্তু মার্কিন স্বার্থ বা ইসরায়েলের কাছে নতজানু হয়ে গেল। পরে তো আবার ওই যে আব্রাহাম অ্যাকর্ড এসে আরও একবারে, আব্রাহাম অ্যাকর্ড তো এটা পরবর্তীতে ওইটার মানে ইব্রাহিম আলাইহিস সালামের যারা অনুসারী তাদেরকে নিয়ে একটা কিছু, এটা একটা ট্রুস, এটা একটা ষড়যন্ত্রমূলক একটা মানে চুক্তি, যেখানে ইউই বা দুই একটা দেশ ছাড়া বাকিরা, সৌদি আরব ছাড়া, ইসরায়েলকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য করেছে। এটা ইউএসের একটা নতুন নকশা। একই সাথে যেটা আমরা স্যার জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে গ্রেটার ইসরায়েলের যে আইডিয়াটা আছে, এটা তো আর থিওলজিক্যাল পার্সপেক্টিভে নাই, এটা পলিটিক্যাল পার্সপেক্টিভে চলে আসছে। এবং আমেরিকাও বলছে, ইভেন আমেরিকান অ্যাম্বাসেডার টু ইসরায়েল বলছে যে গ্রেটার ইসরায়েল হওয়া উচিত। আবার ইসরায়েল ক্লেম করছে যে আল আকসা মস্ক ভেঙে দিয়ে ওখানে যেদিন তারা থার্ড টেম্পল গড়ে তুলতে পারবে, সেদিন তাদের রাষ্ট্র পূর্ণতা পাবে স্যার। তাহলে মানে আমরা মুসলমানদের পক্ষ থেকে এটাকে ক্রুসেড অথবা ধর্মযুদ্ধের দিকে না নিতে চাইলেও ইসরায়েলের তো একটা ইন্ধন আছে। ইসরায়েলের ইন্ধন অবশ্যই আছে, এবং ইসরায়েলের এই যে নেতানিয়াহু, দেখুন আপনার মনস্টার, নেতানিয়াহুর মতো মনস্টার তৈরি করতে কিন্তু মানে মিনিমাম 50 বছর, 60 বছর বা 100 বছর দরকার। আমরা যদি সেই ইসরায়েলের দীর্ঘদিনের যে ইতিহাস দেখি, আমাদের এর আগে সেই 1980-82 সালের দিকে এরিয়েল শ্যারন নামে একজন দানব ছিল, সাবরা সাথিলাই যে ম্যাসাকার করেছিল। তারপরে এই এতদিন পরে নেতানিয়াহু ক্ষমতায় এসে অনেক ম্যাসাকার, অনেক ধরনের অঘটন ঘটিয়ে গেল। এখন কথা হলো যে এইবার এই যুদ্ধে নেতানিয়াহু যেটা চেয়েছিল, যে তার 4-5টা যে উদ্দেশ্য, শুধুমাত্র হামাস যে ইসরায়েলিদেরকে অপহরণ করেছে তাই জিম্মি উদ্ধার এক নম্বর কারণ,
কিন্তু যদি নেতানিয়াহু যুদ্ধ থেকে বিরতি দেয় বা যুদ্ধ থেকে সরে আসে, তাহলে কিন্তু সামনে নেসেটে খুব মর্মান্তিক পরাজয় হবে নেতানিয়াহুর। সুতরাং যুদ্ধ হচ্ছে তার সবচেয়ে বেস্ট অপশন তার দলকে ক্ষমতায় আনার জন্য। এখন আসুন, যে কয়েকটা কারণে মানে ইসরায়েলের যুদ্ধটাকে সংগঠন করেছে, তার মধ্যে একটা ছিল জিম্মি উদ্ধার, 2 হলো অতি সত্বর ইরান নিউক্লিয়ার ক্ষমতার অধিকারী হয়ে যাচ্ছে, পারমাণবিক অস্ত্র বানাতে শুরু করবে, এই জুজু ভয়, এটার থেকে আশ্বস্ত করা। তৃতীয়ত হলো যেসব জায়গা থেকে প্রক্সি যুদ্ধ পরিচালনা করা হয়, মানে হতিয়ার কোনো সময় মিসাইল ছুড়বে না, হিজবুল্লাহ কখনো মিসাইল ছুড়বে না, ড্রোন ছুড়বে না, এইটা নিশ্চয়তা চাচ্ছিল। এবং তার ভিতরে যেটা বাসনা দীর্ঘদিনের জিউসদের মধ্যে, বিশেষ করে নেতানিয়াহু যেটা চাচ্ছিলেন, যে ইসরায়েলের ইচ্ছে মতো মধ্যপ্রাচ্যকে সাজানো, এবং সর্বশেষ যেটা যে কোনোভাবেই হোক ইউএসএকে যুদ্ধে সংযুক্ত করা। ডু ইউ রিয়েলি বিলিভ যে মানে অ্যাপস্টিন ফাইল হ্যাজ গট সামথিং ট্রাম্পের এই যুদ্ধে আসার ক্ষেত্রে? না, আমি তা মনে করি না। আমি ট্রাম্পের এটাকে খুব সুস্পষ্ট মনে করি। ট্রাম্প হচ্ছে গিয়ে যে পলিসি অ্যাডপ্ট করেছে, এটাকে ম্যাডম্যান পলিসি বলা হয়। ম্যাডম্যান পলিসি মানে পাগলা রাজার নীতি। আমাদের উপমহাদেশ যেমন মোহাম্মদ বিন তুগলক নামে একজন ছিলেন, তাকে বলে তুগলকি কাণ্ড। এখন বলতে হবে যে ট্রাম্পস স্ক্যান্ডাল, আমরা এই শতকে এটা নতুন টার্ম দিতে পারি। ম্যাডম্যান পলিসিটা হচ্ছে এমন যে এটা ফরেন পলিসির ক্ষেত্রে যারা রগ স্টেট বা যারা তাদের বিরোধী দেশ বা যাদের বিরোধিতা করে, সেই সব দেশের প্রতি খুব ব্রুটাল অ্যাটিচিউড করে, যেটা করেছে মাদুরোর ক্ষেত্রে। ভেনেজুয়েলার তাকে তুলে নিয়ে আসে, তার সহস্টিক এখন নিউ ইয়র্কে মেরে ফেললো। এটা তো আছেই, ইরান তো আছেই, ইরানের ব্যাপারে আছে। এ বাদে অন্যান্য জায়গায়, যেমন ট্রাম্পের লিস্টে কিন্তু এখন নেক্সট হচ্ছে কিউবাতে দীর্ঘদিনের যে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আছে, সে কিছুদিন আগে তার চেয়ে বোঝা, আমার মনে হয় দেশটার দিকে আমার এখন নজর দেওয়া উচিত, মানে এরকম। সে তো খুবই নাটকীয় এবং খুবই ধরনের মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলে। ম্যাডম্যান পলিসির বৈশিষ্ট্য কীরকম দেখুন, ট্রাম্প যেমন করে যে গলফ খেলে এসে তার মানে বিশাল একটা কার উপরে কত ট্যারিফ ইম্পোজ করবে সেরকম একটা সিরিয়াস ঘোষণা দিল। এক ঘোষণায় $6 ট্রিলিয়ন মানে ধস নেমে গেল স্টক এক্সচেঞ্জগুলিতে, নিউ ইয়র্ক এবং জাপান সব বিভিন্ন জায়গায়। সো এরকম, বা এয়ারফোর্স ওয়ানে উঠছে, তখন হয়তো বা কমেন্ট করলো যে ম্যাকো খুব বেশি বুঝে, ইমানুয়েল ম্যাকো ফ্রান্সের প্রধানমন্ত্রী, কোনো কিছু বোঝে না কিন্তু কথা। অথবা বললো যে এখন আমি অনেক বড় বড় বিশ্ব শক্তি আমার পশ্চাৎ দেশে চুম্বন দিতে শুরু করেছে। সো এগুলি হচ্ছে গিয়ে ম্যাডম্যান পলিসিতে যারা আসক্ত তার হচ্ছে প্রমাণ। এরকম আরেকজন আমরা রাষ্ট্রপতিকে পাই, আরেকজন প্রেসিডেন্টকে পাই মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটা হচ্ছে রিচার্ড নিক্সন 1974-এ। ওই সময় তার যে কর্মকাণ্ড, সে প্রচণ্ড মদ্যপান করতো ওই সময়টায়, সে তার বন্ধু ছিল না, একা থাকতো। ওই সময় হেনরি কিসিঞ্জারের মতো পররাষ্ট্রমন্ত্রী থাকার পরেও সে কিন্তু এই পাগলামিগুলো করতো। এবং ওই সময় আপনার মনে আছে কিনা যে ওয়াটারগেট কেলেঙ্কারি ওই সময় তার সময় হয়, এবং ভিয়েতনাম যুদ্ধও কিন্তু তার সময়। কিন্তু ম্যাডম্যান পলিসি যারা অ্যাডপ্ট করে তাদের পরিণতি কিন্তু খুবই অপমানজনক হয়। সে বাধ্য হয়েছে ক্ষমতা থেকে যাওয়া। এবং অপমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যার, যেমন তার কাউন্টার টেরোরিজমের হেড রিজাইন করেছে, এবং সে বলেছে যে ইরান তো কখনোই আসলে আমেরিকার জন্য থ্রেট ছিল না, সে কখনো আটলান্টিক ক্রস করে নাই, এবং সে আমেরিকার মাটিতে কোনো নাশকতার চেষ্টা করে নাই। দেন দেয়ার ওয়াজ নো গুড রিজন টু অ্যাটাক ইরান রাইট নাও। 2 নম্বর হচ্ছে যে ট্রাম্প কংগ্রেসের পারমিশন ছাড়াই যুদ্ধ শুরু করে দিচ্ছে। আবার ট্রাম্পের মানে সেনাপ্রধান যে আছে তাকে বরখাস্ত করছে যুদ্ধের মাঝখানে। তো ইন এনিওয়ে এটা কি আপনি মনে করেন যে ইরান রাশিয়া চায়নার সহায়তা নিয়ে কোনো প্রোপাগান্ডা চালাচ্ছে আমেরিকার ভেতরে? না, আমি তা মনে করি না। এটা রাশিয়া চায়নার বিষয়টা এখানে সবচেয়ে যে যদি ইসরায়েলের পরে কোনো দেশ এখানে এই যুদ্ধে লাভবান হতে, সেটা কিন্তু রাশিয়া। তার দীর্ঘদিনের আই থিঙ্ক মোর দ্যান $12 বিলিয়ন সে বিজনেস করেছে শুধুমাত্র তার তেল দিয়ে। সুতরাং এবং চীন এমন একটি দেশ, অদ্ভুত দেশ, দে নো হাউ টু ম্যানেজ ইট। চীন কিন্তু নীতিগতভাবে খেয়াল করে দেখুন, কোনো দিন কোনো দেশের প্রতি সে আক্রমণাত্মক কোনো অভিযান করে নাই, মিলিটারি অপারেশন করে নাই, মানে তার সোলজার সে কখনো কোনো দিন না। এমনকি সিনো জাপানিজ যে যুদ্ধ,
চীন জাপানের যে যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ, সেখানে যেভাবে জাপানিজরা অত্যাচার করেছে চাইনিজকে, তারপরে কিন্তু চীনারা তার প্রত্যুত্তরে কোনো পাল্টা আক্রমণ করেনি। বাট যেহেতু ইরান এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে লড়ছে, তার মানে চাণক্যের থিওরি অনুযায়ী শত্রু আমার বন্ধু। শত্রু হচ্ছে আবার বন্ধু। চীন তাইলে ইরানকে কিভাবে হেল্প করতেছে এই যুদ্ধে? আমি চীনের ব্যাপারটা আবার বলি, চীন সবসময় যে কোনো পরিস্থিতি তার ব্যালেন্স শিট নিয়ে বসে। কোথায় তার লাভ বেশি সেখানেই সে এঙ্গেজ করবে। উদাহরণ দেয় মিয়ানমার, চীন অস্ত্র সাপ্লাই করে জান্তাকে, তৎমাদকে, বিদ্রোহীদেরকেও অস্ত্র সাপ্লাই করে। সে দেখবে তার কোথায় ডিমান্ড বেশি, কোথায় তার লাভ বেশি, সেখানে সে দেবে। সুতরাং দিস ইজ হাউ চায়না মুভস উইথ ইস পলিসি। এখন এই হরমুজ প্রণালী বন্ধ করার সময় সে দেখলো যে আমার বেনিফিট এটা বন্ধ থাকলে বেশি নাকি খোলা থাকলে বেশি। যদি বন্ধ থাকলে বেশি হয়, চীন ওইটার পথে যাবে। কোনোভাবেই চীন বন্ধ থাকলে ওর লস না স্যার? অবশ্যই তার লস, কারণ সে কায়েকপু থেকে তার ন্যাচারাল রিসোর্স নিতে পারবে না। তারপরে তাহলে কিছু বলছে না? তার তো অনেক অপশন আছে চীনের, অনেক অপশন আছে। অনেকে বলছে যে এবং পেট্রো ইউয়ান এর আশায় আছে। না, এটা না, চীন এই ধরনের চিন্তা ভাবনা করে না। আমি অপশন বলি, চীনের যদি এখানে বন্ধ হয় যে রিসোর্স মিডল ইস্ট থেকে, তাহলে উত্তর কোরিয়া থেকে কয়লা নেবে। উত্তর কোরিয়াতে কয়লা দিয়ে সে তার ব্যালেন্স করে ফেলবে। চীনের যে এখন চাহিদা, এটা তো নিয়ে সে বদার না। সে বদার হচ্ছে মানে কোনো দেশকে যে সহযোগিতা করতে হবে সেইটার ক্ষেত্রে সে ডিফিকাল্টিস হচ্ছে কিনা, তাও সে দিতে রাজি আছে। যেটা আমাদের কোশ্চেন সেটা হচ্ছে, ইরানকে কি তাহলে কোনোই হেল্প করছে না চায় না? না, কেউই করছে না। অস্ত্র দেওয়া, যে পয়সা দিলে আমি অস্ত্র দেব। ওকে, এটা রাশিয়াও তাই। গত যুদ্ধের পরে, মিডনাইট হ্যামারের পরে দেখা গেল মানে ইরানের দুর্বলতা কোথায়, মানে আকাশ শক্তিতে, এয়ার পাওয়ারে ইরান অনেক পিছিয়ে ছিল, এখনো পিছিয়ে। দ্যাট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, যেটা স্যার আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যে আমেরিকার যে এয়ার পাওয়ার আছে এটা তো হচ্ছে ওভারওয়েলমিং, এবং পৃথিবীতে আসলে কিছু কিছু ক্ষেত্রে এয়ার পাওয়ারের ক্ষেত্রে তারা রাশিয়ার চেয়ে প্রায় 10 বছর আগে আছে কয়েকটা আইটেমের ক্ষেত্রে। তো এইরকম একটা ওভারওয়েলমিং এয়ার পাওয়ার যখন ইরানের এগেইনস্টে যুদ্ধ শুরু করলো, এবং এই যুদ্ধের তো মেইন মজাই হচ্ছে যে এখন মতো ল্যান্ড ফোর্সেস কোনো ইনভেশন হচ্ছে না, নো ক্যাম্পেইন, আকাশ থেকেই হচ্ছে। তাহলে ইরানের ক্ষেত্রে স্ট্র্যাটেজিটা আসলে কী ছিল স্যার? মানে এরকম ওভারওয়েলমিং একটা এয়ার পাওয়ার যখন তার উপরে 36 দিন ধরে অপারেশন করছে, এবং পেন্টাগন বলতেছে যে মোর দেন 3500 টার্গেট সাকসেসফুলি তারা হিট করছে তাদের এয়ারক্রাফট দিয়ে, ভ্যারিড অফ এয়ারক্রাফট আছে। তাহলে মানে সাস্টেনেন্সের জন্য, মানে আপনার একজন সমরবিদ হিসাবে আপনি আসলে ইরানের কোন টেকনিকটা অথবা ট্যাকটিক্সটা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে সে ইদার এই এয়ার সুপ্রিমেসি বাইপাস করেছে, ইগনোর করেছে, অর কোনো একটা অল্টারনেটিভ মেথড সে ফলো করেছে, যাতে তার আপনারা যেটা মানে আমরা যুদ্ধের ভাষায় যেটা বলি যে বেয়নেট স্ট্রেংথটাও সাস্টেইন থাকলো, আবার কনজারভেশন অফ কমব্যাট পাওয়ার যেটা, এটা এনশিওর করলো কীভাবে স্যার? আচ্ছা, এটা একটা চমৎকার প্রশ্ন, এবং এটার থেকে আর বড় ধরনের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। যদি আমরা এয়ার পাওয়ার চিন্তা করি, তাহলে হয়তো 95-5 বলতে হবে। ইউএসের যে এয়ার পাওয়ার আছে 95-5 আই থিঙ্ক গুড এনাফ, এর থেকে বেশি বলার কথা। তাহলে তার যে জানে যে এখন দেখুন যে পুরো মধ্যপ্রাচ্যে আদার দ্যান ইউএসএ F-35 এখন সবচেয়ে সুপিরিয়র যে এয়ারক্রাফট, মানে আদার দ্যান B-2 বম্বার, বাস্টার ড্রিম ফাইটার প্লেন, এগুলি বাদে F-35 ইজ দ্য সুপিরিয়র এয়ারক্রাফট নাও। এটা পৃথিবীর একমাত্র দেশ যাকে দিয়ে, মানে মধ্যপ্রাচ্যের কথা বলছে, ব্রিটিশকেও দিয়েছে, মধ্যপ্রাচ্য শুধুমাত্র ইসরায়েলকে দিয়েছে। ওয়ারেজ সবসময় মানে ট্রাম্প বা ইউএস প্রেসিডেন্টরা সুযোগ হলে মধ্যপ্রাচ্য ঘুরে যায় এবং প্রচুর অস্ত্র ব্যবসা করে যায়। দীর্ঘদিন ধরে সৌদি আরব চাচ্ছে, কিন্তু সৌদি আরবকে কিন্তু দিচ্ছে না, ইউএসএ দিচ্ছে না। যখন মিডনাইট হ্যামার হলো তখন কিন্তু বোঝা গেল ইরানের থার্ড জেনারেশন এয়ারক্রাফট নাই। Su-24 এটা থার্ড জেনারেশন এয়ারক্রাফট না, মানে নো ম্যাচ। এবং এই যে তখন এর আগের বার যখন মিডনাইট হ্যামারের আগে যে 12 দিনের যে মানে যুদ্ধটা হলো, তখন ইরানের ওই সামর্থ্য ছিল না সরাসরি স্ট্রাইক করার জন্য। ইউএসএ তো বাদ, ইউএসএর কথা বাদ দিন, ইসরায়েলকে স্ট্রাইক করার সরাসরি সামর্থ্য ছিল না, রাইট? তাই বলে কি ইরান বসেছিল? ইরান বসেছিল না। ইরান অনেক দিন ধরে ইরান যে পলিসিটা ফলো করেছে, যে স্ট্র্যাটেজিটা ফলো করেছে, দিস ইজ কল হেজ হগ পলিসি, সজারু নীতি। সজারু নীতিটা হচ্ছে এরকম
যে ওই শ্রীকাল, আমরা এখন সরাসরি বলতে পারি ইউএসএ এবং ইসরায়েল কথা, শ্রীকালের মতো হ্যাঁ না, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার ভেংচি কাটে, একবার চিৎকার করে বলে আমি তোমাকে খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো। এটা যদি সজারু মানে শ্রীকালের রোল হয়, তাহলে সজারু নীতি হচ্ছে তুমি বাবা যা খুশি করো, আমার কিছু যায় আসে না, তুমি যখন আমার কাছে আসবে আমি আমার কাঁটা বিছিয়ে দেবো। সো দ্যাটস হোয়াট ইরান হ্যাজ ডান। এই সজারু নীতিটা এমন, এবং ইরান তো পৃথিবীতে অন্যতম ন্যাচারালি প্রোটেক্টেড একটা কান্ট্রি। ওকে। ইরান যে চারপাশ থেকে, আমি আগে অনেক যে শোতে বলেছি যে ইরানিরা একটা রুটি সকালের ব্রেকফাস্টে খায়, সেটা হলো নানে বারবারি। আচ্ছা আচ্ছা। তো নানে বারবারিটা হচ্ছে পিজার মতো, হ্যাঁ, এটার চারপাশে যে পিজার যেমন চারপাশে একটা উঁচু ইয়া থাকে এবং মাঝে কাটা কাটা কার্নিশটা থাকে। কাটা কাটা, এক্স্যাক্টলি ইরানের ভূপ্রকৃতি মানে গঠনটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একদিকে হচ্ছে জাগ্রোস 1500 কিলোমিটার, ওকে। এরপরে প্রায় 650 কিলোমিটার এলব্রুজ, যেখানে জাগ্রোস শেষ সেখানে এলব্রুজ শুরু, 3000 মিটার্স হাই, এত উঁচু পাহাড়। তাহলে এত উঁচু পাহাড়, এরপরে পাহাড় শেষ, যেখানে পাহাড় শেষ সেখানে আবার মরুভূমি শুরু। লুতে কাব এবং লুতে দস্ত, এই দুইটা পাহাড় আছে। আচ্ছা। এবার কাবির বা দস্ত ইয়া বলা হয়, এটা আবার সল্ট মরুভূমি, ঠিক আছে, নাইটমেয়ার ফর ইনফেন্ট। নাইটমেয়ার ফর এনিথিং। সো গত 4000 বছরের ইতিহাসে কোনো শক্তিকে সেখানে টিকতে পারে নাই। আমেরিকার ইতিহাস তো 250 বছরের, তাদের ইতিহাস তো 4000 বছরের। এখানে ফার্স্ট যে ইনভেশন করেছিল, এক্সপেডিশন করেছিল, তিনি হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট, 313 খ্রিস্টপূর্ব 313-তে। এবং আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পরে অল্প দিনের পরে শেষ, গ্রিকরা চলে গেছে। এরপরে আসছে সেকেন্ড টাইম 1200 থেকে 1300 সালের মধ্যে, সেটা হচ্ছে মুঘলস। তৈমুল্লন এসেছিলেন। তৈমুল্লন এসে অনেক আলেমকে, অনেক ইরানিয়ানকে হত্যা করেছিল, বাট নিতে পারেনি। এরপরে আসছে ব্রিটিশ, এরপরে আসছে রাশিয়ান, এরপরে আমেরিকান। এদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যারা, মানে উই হ্যাভ টু স্যালিউট দ্য ব্রিটিশার্স, যে ছোট্ট একটা আইল্যান্ড পুরো পৃথিবী, এরা এসে চিন্তা করলো বাবা এদের সাথে ঝগড়াঝাটি করে লাভ নাই, পারবো না, চলো আমরা একটা অর্থনৈতিক কাজ করে ফেলি। এই যে আজকের যে ব্রিটিশ পেট্রোলিয়াম, এই তখন কিন্তু ছিল পার্সিয়ান, মানে ব্রিটিশ পার্সিয়ান পেট্রোলিয়াম, এর নামে একটা প্রতিষ্ঠান 1956 সম্ভবত, যাই হোক না কেন। তাহলে এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে শুধুমাত্র মুসলিমরা কিছুদিন এসে সুবিধা করতে পেরেছে, মানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়। এটার একটা ভিন্ন একটা দিক আছে। সো এখানে বলা হয় যে মুসলিমস ওয়ার ডিফিটেড বাট ইসলাম ওন, যার প্রেক্ষিতে আজকে ইরানের যে পতাকার মধ্যে যে ফুলটা দেখেন, এটা টিউলিপ, লাল কালার, এটা হচ্ছে তাদের ভিতর সবচেয়ে বেশি যেটা স্ট্রংলি কাজ করে, সেটা হচ্ছে গিয়া মার্টারডাম সেন্সেশন, অর্থাৎ শহীদি চেতনা। পুরা জাতি, ইরান অ্যাজ এ জাতিগতভাবে শহীদি চেতনায় ভোগে। তাহলে কি আমেরিকা মানে যুদ্ধের প্রথম দিন আয়াতুল্লাহকে মেরে আসলে একটা ভুলই করে ফেললো, একটা নতুন শহীদ দিল। অবশ্যই যখন 1 ঘন্টার মধ্যে কিন্তু 38 থেকে 39 জন এইরকম বড় বড় নেতা নেত্রীকে শেষ করে ফেলেছে। যে কয়জন ইরানি চেতনার, শহীদি চেতনার বাইরে ছিল, তারাও এখানে সংযুক্ত হয়ে গেছে। আমি 2টা উদাহরণ দিই। একজন মহিলা ইউরোপ থেকে ফিরে আসছে, খালি বলছে আমার দেশের যুদ্ধ হচ্ছে, আমি বাইরে থাকি কিভাবে। সেকেন্ডলি দেখেন, এই যে যেদিন আপনার মানে ডেডলাইন দেওয়া হলো, ক্যান ইউ ইমাজিন দ্য প্রেসিডেন্ট হিমসেলফ ঘোষণা করছে, মাসুদ পেজেশকিয়ান, যে আমি সহ 1,40,00,000 ইরানি মৃত্যুর জন্য শহীদ হওয়ার প্রস্তাব। পৃথিবীতে আর একটা ঘটনা দেখেন, তাহলে পুরা ওয়ার্ল্ড ওয়াইড ইরানিয়ান যে ডায়াসপোরা, তারা কিন্তু মানে সবাই ইরানের স্বাধীনতার জন্য, ইরানকে রক্ষার জন্য একত্রিত হয়ে তারা এটাকে কোনো লসই মনে করছে না। সো দ্যাট ইজ ইরান। সুতরাং ইরানকে এটা তো আজকের বিষয় না, গত 4000 বছরের ইতিহাসে। সেকেন্ডলি হচ্ছে এটা নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের তোলপাড় হচ্ছে। আপনি দেখেছেন কিছুদিন আগে মার্কিন চিফ অফ স্টাফ আর্মির সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করা হলো, 12 জন জেনারেল সহ। সে স্ট্রেট এখন হেসে হেসে বলছে, ইট ওয়াজ অলওয়েজ বেটার টু বি স্যাকড দ্যান দ্যাট অফ বিং কফিনের বাক্সবন্দি হয়ে লাশ হয়ে ফেরার থেকে আমার বরখাস্ত অনেক সম্মানের। এখন দেখুন, এখানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আছে। আমরা বলি অভিজ্ঞতা তারাও তো নিয়েছে, তারা তো ওয়ার গেম করেছে। ওয়ার গেম করার পরেও মার্কিন সেনাবাহিনী প্রধান সে কোনোভাবেই এই যুদ্ধে আসতে আগ্রহী নয়, বিকজ অফ দ্য ডেফিনেট মানে ফেইলিওর। এক্ষেত্রে
2003-এর যে ঘটনাটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তখন কিন্তু বুশ চিন্তা করছিল ইরানে আক্রমণ করবে গালফোরের সময়। গালফোরের সময়, Okay. 2003-এর কথা বলছি। তো ইরাক তো মানে দখল করে ফেললো, তারপরে যখন ইরানে আক্রমণ চিন্তা করলো, ওই সময় কলিন পাওয়েল ওয়াজ চেয়ারম্যান অফ জয়েন্ট স্টাফ কমিটি, সিজিএস, ওই সময়। তখন উনি বললেন যে এয়ার পাওয়ার এলোন ক্যানট ডু এনিথিং আনলেস দ্য ইনফ্যান্ট্রি বুট অন গ্রাউন্ড। যতক্ষণ পর্যন্ত পদাতিক বাহিনী গ্রাউন্ডে যাবে না, ততক্ষণ পর্যন্ত দখল বলা যাবে না। এটা আমরা মিলিটারি ওয়ার স্ট্র্যাটেজিও তাই পড়াই। তুমি ম্যাসাকার করে দাও, পর মুহূর্তেই যদি আবার ওখান থেকে মার্কিন বিরোধী স্লোগান উঠে, তাহলে তো লাভ নাই। ক্যাপচার্ড। রাইট। সুতরাং এই যে আমি বললাম ডিফিকাল্ট একটা গ্রাউন্ড, সো পুরা ইরান একটা ন্যাচারাল দুর্গ। এই দুর্গের মধ্যে খরগোশ হয়ে ঢোকা কত বিপজ্জনক, এটা তো আমরা বুঝতেই পারছি। তখন কলিন পাওয়েল যে কথাটা বললেন যে এয়ার পাওয়ার দিয়ে সম্ভব না, এয়ার পাওয়ার দিয়ে সবসময় সব কিছু অর্জন করা, বিজয় অর্জন করা সম্ভব না। সেকেন্ডলি, যে ইম্পর্টেন্ট কথাটা উনি বলেছেন, উই ডু ডিজার্টস, উই ডোন্ট ডু মাউন্টেন। মানে এটার কথা হচ্ছে আমরা মানে মরুভূমিতে যুদ্ধ করার আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু মাউন্টেনে নাই। এটা একটা উদাহরণ। এবং ওই জায়গাটায় ওই যে টিম মার্শালের বই তো খুবই জনপ্রিয়, এবং ইদানিং দেখলাম যে বাংলা ভার্সন বের হয়েছে। সেখানে টিম মার্শাল কথা বলেছেন, গুড সেন্স প্রিভেইলড, মানে শুভ বুদ্ধির উদয় হয়েছে, এই কথাটা বলেন না গিয়ে, মানে ওই সময় না যে। সো এটাও কিন্তু এখন কাউন্টে নিয়ে আসছে যে আপনারা যে যুদ্ধ করতে চাচ্ছেন, ডু ইউ হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স, ডু ইউ নো দ্য টেরাইন অফ ইরান, এখানে কি শহীদ হওয়ার জন্য আপনার প্রস্তুত? এই প্রশ্নগুলো কিন্তু মার্কিন সেনাবাহিনীর প্রধান তুলে ধরেছে বলে, তার সাথে মেনে নেই বলে তাকে ইভেন আমি গতকালকে যেটা দেখলাম স্যার, যে ওই যে কাউন্টার টেরোরিজমের যে হেড ছিল, যে রিজাইন করছে, সে গতকালকে এই শান্তি চুক্তি যুদ্ধবিরতির কথা শোনার পরে বলল যে এই যুদ্ধবিরতিটাকে যদি ফ্রুটফুল করতে হয়, তাহলে আমেরিকার প্রথমেই যেটা করতে হবে যে ইসরায়েলকে ডিফেন্ড করার জন্য আমরা যে অস্ত্র দিয়েছি ওগুলা বাদে ইসরায়েল যেগুলো দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে আক্রমণ করছে, ওই অস্ত্রগুলো আস্তে আস্তে ফেরত নিয়ে আসতে হবে। আর না হলে ট্রাম্প যতই চেষ্টা করুক এখানে যুদ্ধবিরতি আনার, ইসরায়েলের কারণে এটা সফল হবে না। হ্যাঁ, এটা তো একটা আমরা সুস্পষ্ট বুঝতে পারছি যে এই যুদ্ধ নিয়ে যে ডিফেন্স একাধিকবার ইসরায়েলের নেতানিয়াহুর সাথে এটার বাদানুবাদ করেছে যে দ্যাট ওয়াজ নট রিকোয়ার্ড, তোমরা আমাদেরকে ভুল পথে ডাইরেক্ট করেছো, দিস দ্যাট। এ বলছে যুদ্ধটা খুবই প্রয়োজন, তারা নিউক্লিয়ার অস্ত্র বানানোর দ্বার গোড়ায় পৌঁছে গেছে, কিন্তু কোনোভাবেই এই যুক্তিতে মানে সন্তুষ্ট করতে পারছিল না। এটা কিন্তু জেডি ভ্যান্স থেকে শুরু করে মার্কো রুবিও, হেডচেস, সবাই কিন্তু বুঝতে পারছে যে এই যুদ্ধে আগানো যাবে না। রেজিম চেঞ্জের কাছ থেকে কিন্তু ট্রাম্পকে এনারা সরিয়ে নিয়ে আসছে, এবং ট্রাম্প ওই তো যা হয় পাগলের মতো অনেক কিছু বলেন। তো বলেন যে আমার অ্যাডমিনিস্ট্রেশন তো আমার এই প্রস্তাবে রাজি হচ্ছে না, আমি এটা করতে চাচ্ছি, ওরা উল্টা কথা বলে, এই কথাগুলো বলে। তারা কিন্তু মার্কো রুবিওর প্রায় সময় ব্রিফিংয়ে দেখা যায় যেন আমাদের অবজেক্টিভ কিন্তু এই, আমরা গোল শিফট করেছি, দিস দ্যাট, এবং আমাদের অবজেক্টিভ অ্যাটেন্ড হচ্ছে ইত্যাদি। রেজিম চেঞ্জে পারবে না, এটা আমি যুদ্ধ শুরুর প্রথম দিনে বলেছি, রাইট? এখন ইউএসএ একটা প্রবলেম শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে যুদ্ধ প্রসিডিওর, এবং আমি যেমন যেদিন লাস্ট সময় দিল যে একটা সভ্যতাকে ধ্বংস করে দেবে, সেদিনও আমি নিশ্চিত ছিলাম যে ট্রাম্প কিন্তু নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করার সামর্থ্য নাই, সে পারবে না, বিকজ দ্য সিস্টেম ইজ অ্যাজ সাচ। দ্য পোটাস, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অ্যালোন ক্যানট মেক দিস ডিসিশন। এই ডিসিশনের সাথে তার পররাষ্ট্রমন্ত্রী জড়িত, তার প্রতিরক্ষা মন্ত্রী জড়িত, চেয়ারম্যান অফ দ্য চিফ অফ জয়েন্ট স্টাফ সে জড়িত। এই চারজন লোক একসাথে হয়ে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। সো এর আগে যখন ট্রাম্পের প্রথমবার, ইফ ইউ রিমেম্বার, আই থিঙ্ক 6 জানুয়ারি 2021, যখন ক্যাপিটাল হিলে আপনার ট্রাম্পের লোকজন অ্যাটাক করলো, তখনও কিন্তু এরকম একটা প্রবলেম, কথাবার্তা শোনা যাচ্ছে। তো ওই সময়ের একটা প্যারিল নামে একটা বই, এই জিনিসগুলো ওই সময় যে আই থিঙ্ক ওই সময় চিফ অফ জয়েন্ট স্টাফ যে ছিল, তার রেফারেন্স আমি যে পদ্ধতিগুলো দেখেছি, সম্ভব না। কারণ পেন্টাগনে একটা ওয়ার গেম হল আছে, ওয়ার গেম, দ্য ন্যাশনাল মিলিটারি কমান্ড সেন্টার, এরকম একটা হেডকোয়ার্টার আছে। এখানে 5 জন স্টাফ অফিসার 724 কাজ করে। সুতরাং তাদের কাছে ইনপুট নিতে হবে, এবং এই তাদের দায়িত্ব এই তথ্য প্রেসিডেন্ট, তারপরে চেয়ারম্যান জয়েন্ট স্টাফ কমিটি, তারপরে
পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে জানাতে হবে। সো এখানে যেটা হয়েছে, ইউএসএ যে কমপ্লিকেসিটা রেজ করেছে, আর্টিকেল 2 অনুযায়ী ইউএস প্রেসিডেন্ট কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারেন না। কংগ্রেস করবে। কংগ্রেস, এটা কংগ্রেসের অনুমোদন দরকার হয়। তাই এখানে দুইটা ক্ষেত্রে, যেমন মাদুরোকে তুলে আনার বিষয়টা এবং অপারেশন মিডনাইট হ্যামার, দুইটার জন্য কংগ্রেসের কাছে অনুমতি নেয়নি। সো এই দুটাকে অনুমোদনবিহীন রেখে থার্ড টাইম যখন মিলিটারি অপারেশন শুরু করেছে, তখন কিন্তু এটা বড় ধরনের ডেমোক্র্যাটদের পক্ষ থেকে প্রচণ্ড ধরনের একটা আপত্তি আসা শুরু করলো। এরপর তো ভোটাভুটি হলো এবং ওই ইলেকশনের আগে যেমন গুলি কান ছেদ করে গেল, এবার কিন্তু কানের পাশ দিয়ে চলে গেল। সেনেটরদের মধ্যে আই থিঙ্ক 47 সেনেটর তার পক্ষে থাকলো এবং 53 তার পক্ষে থাকলো, 47 তার বিপক্ষে গেল। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভোট ছিল 212 এবং 219, খুবই ন্যারোলি। কিন্তু এখন যেটা হচ্ছে, পুরা ইউএসের জনগণ 4 জনের মধ্যে 3 জন এই যুদ্ধের বিরোধিতা করছে, তারা চাচ্ছে না। অনেকে বলছে যে এই ডোনাল্ড ট্রাম্প ইমপিচমেন্টেরও শিকার হতে পারে, বিশেষ করে হ্যাঁ, এটা মানে এপস্টাইন ফাইলের ওটা যদি অ্যাড হয়, তাহলে দেয়ার ইজ এ মানে পসিবিলিটি মানে একটা হিউজ পসিবিলিটি, যে জায়গায় ট্রাম্প নিজে এই জায়গায় নিয়ে গেছে। এবং আমি বললাম আবার একই কথা, ম্যাডম্যান পলিসির সমাপ্তি কিন্তু এভাবেই হয়। স্যার, অন্য একটা জিনিসে আপনার মানে একটা ইনসাইট আমরা চাই। এখানে আমি একটা জিনিস বলে রাখি যে এখানে 2টা অপশন আছে। অলরেডি ন্যান্সি পেলোসি নামে একজন স্পিকার আছেন ডেমোক্র্যাট, উনি কিছুদিন আগে বলেছেন যে উই হ্যাভ 2 অপশনস। এক হচ্ছে তাকে ইমপিচ করা, আর দ্বিতীয়ত হলো মার্কিন সংবিধানের আর্টিকেল 25 অনুযায়ী, 25 অনুযায়ী, যে সে অযোগ্য, সে পাগল, সে উন্মাদ হয়ে গেছে, তাকে এখন সরাতে হবে। ভাইস প্রেসিডেন্ট, স্পিকার ইজ দ্য অপশন। সে যে কোনো একটা অপশন নিয়ে কাজ করছে, মাঝে কিন্তু মধ্যবর্তী নির্বাচন। এখন কথা হচ্ছে, আপনার একটা প্রশ্ন আসতেই পারে যে এত কিছুর পরে কেন ট্রাম্প বা কেন ইউএসএ সবসময় ইসরায়েলের স্বার্থ দেখে? এর কথা আমি আগে অনেকবার বলেছি। এর কারণ হচ্ছে আইপ্যাক, আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিটি নামে একটা জিউস লবি আছে, যারা মার্কিন পলিটিক্সে, মার্কিন ইলেকশনগুলোতে সরাসরি প্রভাব এসে কাজ করে। তারা যদি বলে সামনের বার আমরা ডেমোক্র্যাটদের ক্ষমতা আসতে দেবো না, ইট ইজ পসিবল। এই জন্য প্রত্যেক সেনেটর, প্রত্যেক মেম্বার অফ দ্য হাউস অফ দ্য রিপ্রেজেন্টেটিভস, তারাকে ক্যাপিটাল হলে গিয়ে বাইবেলের উপর হাত রেখে কসম করে যে আমরা ইসরায়েলের স্বার্থ বিরোধী কোনো কাজ করব না। সো দ্যাট ইজ হাউ নাম্বার অফ টাইমস, এইবার নিয়ে 6ষ্ঠবারের মতো ইউএসএ ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধ করতে গেল। পৃথিবীতে আর একটা দেশ দেখাতে পারবেন যে আর একটা থার্ড কান্ট্রির জন্য যুদ্ধ করেছে? না, নেভার। ওনলি ইউনাইটেড স্টেটস। এইবার নিয়ে তাও 6 বার, ওই 48, 56, 67, 73, 2025, 2026, 6 টাইমস। এবং এই অনেকে যেটা ক্লেইম করে যে এই যে আরব ইসরায়েল যুদ্ধগুলো, এগুলো ইরান খুব মাইনরলি ফলো করেছে এবং এখান থেকে শেখার চেষ্টা করেছে। এবং আপনি যেহেতু ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়ার কোর্সের চিফ ইন্সট্রাক্টর ছিলেন, ইউ উইল বি এবল টু এক্সপ্লেইন আস যে মোজাইক ডিফেন্স যে কনসেপ্টটা ইরানিয়ান মিলিটারি নিয়ে আসছে, হাউ ইফেক্টিভ ইট ইজ, ওয়ার টেস্টেড হিসেবে আপনি এবার কত স্কোর দেবেন ওটাকে? আমি তো মনে করি মানে ডিফেন্সের তাদের কোনো প্রয়োজনে নেই। কারণ হচ্ছে যে বললাম, ওই যে ন্যাচারালি প্রোটেক্টেড। আমি উদাহরণ দেই ইরান ইরাক যুদ্ধের। সাদ্দাম হোসেন কি জানতেন না? সব কিছু জানতেন, সবই। এবং সাতিল আরব যে জায়গাটা, এটা কিন্তু দিস ইজ গেট অফ ইরান, ইরানে ঢোকার জন্য একটা প্রধান জায়গা। এই সাতিল আরব, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী যেখানে মিলেছে, এটা কিন্তু পার হয়ে এসেই জাগ্রস, রাইট? 3000 মিটার জাগ্রস আপনি পার হয়ে যখন নিচে নামবেন, দেন স্টার্টস দ্য ডেজার্ট। এই একটু ছোট্ট জায়গায় সাদ্দাম হোসেন ধরে নিয়েছিল এদিকে পাঞ্চ করে তেহরান পর্যন্ত পৌঁছায় দেবে। 10 বছরের যুদ্ধ, প্রায় 10 লক্ষ লোক মারা গেছে। ইরাক 6 ডিভিশন যুদ্ধ, মানে সৈন্য এখানে নিয়োগ করেছিল। হ্যাঁ, ডিপ্লয় করেছিল। তারপরে জাগ্রস পার হয়ে ফুটিলে আসতে পারেনি। 10 years elapsed. So this is called দুর্গ। হ্যাঁ, তারপরেও আমি তাদের বিভিন্ন পর্যায়ে কথা বলেছি যে এই পর্যায়ে আমি ড্যাম শিওর ছিলাম কোনো অবস্থাতে ইউএসএ ল্যান্ড অফেন্সিভ করবে না, করার সামর্থ্য নেই। এবং যদি করে তাহলে ভয়ঙ্কর একটা পরিণতি হবে, যেটা তারা জীবনে নিতে পারবে না। এই যে ওখানে সৈন্য নিয়েছে, এত মেরিনস নিয়ে একটা রণতরী রওনা দিয়েছে, দিস অল আর প্রভিং অ্যাকশন, জাস্ট প্রোপাগান্ডা এবং ভয় দেখান। না, প্রোপাগান্ডা তো খালি কথায়, এখানে বাস্তবেই করছে। দিস কল প্রভিং অ্যাকশন। ওই যে
শ্রীকল যেটা করে, ডানে যায় বামে যায়, এটা করবো এটা করবো এটা করবো। তটস্থ করে আমি আমার মানে ক্ষুদ্র লেখাপড়ায় আমি এতটুকু বলছিলাম, নেভার এভার ইট ইজ পসিবল। বাট আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস মানে আপনার কাছ থেকে আমরা জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে ধরেন আয়রন ডোম সহ অন্যান্য যেগুলো ছিল ওই জায়গায়, ডেভিড স্লিং অ্যান্ড অল আদার থিংস, বেশ অনেকটা দিন পর্যন্ত, ইভেন এই যুদ্ধ শুরু হওয়ার পরেও ধরেন ফার্স্ট 10-15 ডেজ এই মানে এয়ার ডিফেন্স অফ ইসরায়েল, টু বি ভেরি স্পেসিফিক, এটা এত সলিড ছিল, ইন্ট্যাক্ট ছিল যে মানে ইরানিয়ান মিসাইল সিস্টেম ওয়াজ নট দ্যাট সাকসেসফুল। বাট দেন হোয়াট সাডেনলি হ্যাপেন্ড, যে এখন হঠাৎ করে ইরান খুব চমৎকার সাফল্য পাচ্ছে। যেমন অনেকে বলছে যে তেল আবিব নাকি দেখতে এখন অনেকটা গাজার মতোই, এবং অন্যান্য যে আরব কান্ট্রিগুলো আছে ওদের ওখানে যে আমেরিকান ক্যান্টনমেন্ট বা বেইসগুলো আছে, এখন ওই আরব কান্ট্রিগুলো ওই বেইজের কারণেই বরং আরও বেশি ভয়ে আছে, কারণ এত ইফেক্টিভলি ইরান এখন হিট করতে পারতেছে। ওই আলো দেইদে বলি আমরা, অথবা বাহরাইনের কথা বলি। তো এইটা কীভাবে সম্ভব হলো, মানে এত দামি এয়ার ডিফেন্স কীভাবে সে পেনিট্রেট করা শিখলো? আচ্ছা, এর আগের বার যখন যুদ্ধ হলো, আপনার যদি মনে পড়ে, প্রায় 300-র মতো ইউএভি, মিসাইল, ড্রোন ছুড়েছিল, রাইট? তো এটা কিন্তু ওম্যান পার হয়ে যাচ্ছিল। তো তখন ইরান জানিয়ে দিল যে আমাদের দিস অল আর ডেস্টাইন ফর ইসরায়েল, তোমরা কিছু মনে করো না, আমাদের এটা করতে হচ্ছে। এটা খুব আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, বোঝাপড়ার ভিতর যেটা যুদ্ধ হলো, মানে দ্যাট ইজ এ ফলস ফ্রন্ট ইরান কিন্তু প্রেজেন্ট করেছে। ইউএসএ সহ ইসরায়েল কনভিন্স ছিল যে হ্যাঁ, এরা যতই করুন না কেন এটার শক্তি তেমন কিছু না, অ্যান্ড উই ক্যান ভেরি ওয়েল ইন্টারসেপ্ট। প্রত্যেকটা দেশের জন্য আমাদের সবচেয়ে বড় শিক্ষা যেটা নিতে হবে ইরান যুদ্ধের উপরে, সেটা হচ্ছে যে ডিফেন্স সিস্টেমটাকে ইন্ডিজিনাস করতে হবে, তাদের মতো করে সাজাতে হবে, যেটা ইরান করেছে। ইরান কি করেছে? বাবা, আমি শুধু মিসাইলের মধ্যে থাকবো আর ড্রোনের মধ্যে থাকবো, অল্প পয়সায় বড় কাজ। এখন এইটাকে ইন্টারসেপ্ট করার জন্য যে সামর্থ্য, যে খরচ, সেটা আর ইসরায়েল সামাল দিতে পারলো না। অ্যাজ এ রেজাল্ট প্রথমের দিকে যেটাই ছুড়ে সেটাকে ভূপাতিত করে। তখন 300 ছুড়েছে, এখন 3000 ছুটছে। 3000 ছোড়ার পরেও দেখা গেল 30,000 ছুটছে। এত ইন্টারসেপ্টর পাবে কোথায়? সো অ্যাজ এ রেজাল্ট দে আর দেনি। এটাকে বলে কালমিনেশন। মানে কালমিনেশন এমন একটা জায়গা যখন নাইদার সাইড ক্যান প্রেস হোম, মানে কোনো পক্ষই যখন আর অন্য পক্ষের উপরে চাপ সৃষ্টি করতে পারে না বা অ্যাডভান্স করতে পারে না। তাহলে এখানে ইউএসএ এবং ইসরায়েল কিন্তু অলরেডি মানে প্রচণ্ড ক্ষয়ক্ষতির ভিতরে পড়ে গেছে। ইউএসএ আর অত দূর থেকে এসে রণতরী নিয়ে এসে বেসগুলোকে ব্যবহার করে, ইউএসএ কিন্তু পারছে না। কিন্তু আপনি যদি স্কেলিং আপ, ইরান ইজ স্কেলিং আপ ইটস ড্রোন অ্যান্ড মিসাইলস কন্টিনিউয়াসলি। যত দিন যাচ্ছে তত রহস্যময় আচরণ করছে। আগে 1000 করতো, এখন 2000 করছে, এখন 4000 মিসাইলের হুমকি দিচ্ছে। দিয়েগো গার্সিয়াতে যে মিসাইল দুটো গেছে, ওটা তো অলমোস্ট 4000 কিলো। এটা 4000 কিলোমিটার, বাট এখানে ফলস ফ্ল্যাগ একটা অপারেশন হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইট মাইট বি দ্য ইসরায়েল এটা করেছে, নাম দিয়েছে হয়তো ইরানের। এবং এটাই আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে এই যে যুদ্ধের ক্ষেত্রে ফলস ফ্ল্যাগ অপারেশন যেগুলো আছে, যেমন ইভেন কিছু কিছু আরব কান্ট্রিতে নাকি পরে দেখা গেছে যে এটা এই ট্র্যাজেক্টরি যেটা আছে তাতে বোঝা যাচ্ছে এটা ইসরায়েল থেকে এসছে। কিছু কিছু জায়গায় যেমন টার্কিশ ফ্রন্টে অথবা এদিকে আজারবাইজের ফ্রন্টে অথবা সাইপ্রাসের ওদিকে যে মিসাইলগুলো গেছে, এগুলো নাকি আসলে ওদেরই দেয়া। তো সেই প্রেক্ষিতে আপনাকে যে কোশ্চেনটা করতে যাচ্ছি, যে প্রত্যেকটা যুদ্ধে, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা গোয়েবেলসের নাম বলি, বাট এখনকার দিনে আমরা বিকজ অফ এই যে ইন্টারনেটের ব্যাপ্তির কারণে আমরা টেন্ড টু বিলিভ, আমরা অনেকটা এরকম বিলিভ করতে চাই যে না, আমার মোবাইলে যেটা আসছে এটাই বোধহয় সত্যি। এই যে ইরান F-15 ফেলে দিচ্ছে 10টা, এই যে আমেরিকা হরমুজ খুলে ফেললো। তো এই যে প্রোপাগান্ডা যুদ্ধটা, এটা আসলে এই যুদ্ধটার প্রেক্ষিতে মানে আপনার কাছে কি মনে হলো যে এটা এখন কোন লেভেলে পৌঁছালো? প্রোপাগান্ডা হলে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো কিছুর অথরিটি দেখতে হলে যে যারা রিলায়েবল মিডিয়া, তাদের তারা যেটা বলে সেটাকেই আমরা বিশ্বাস করি। আমি আবার যদি সেই হেজহগ পলিসিতে যাই, সজারুতে চিৎকার করে না, সজারু ওই মাথা নিচু করে তার কাঁটাগুলি বিছিয়ে দেয়, রাইট? তো ইরান তাই করেছে। বাইরে যত ধরনের চিৎকার চেঁচামেচি, এটা তো ইউএসএ করেছে, ট্রাম্প করেছে, ইসরায়েল করেছে, নেতানিয়াহু করেছে, বাইরে তো কেউ কিছু করে নাই। সুতরাং এখানে তারা বলছে ঠিক আছে,
প্রথম আরব কান্ট্রিকে বলল, যখন দেখলো যে ইরানের ওই সামর্থ্য নাই যে সরাসরি ইসরায়েলে আক্রমণ করতে করতে তখন চিন্তা করলো যে ইউএসের বেসগুলি হচ্ছে আমার লেজিটিমেট টার্গেট। বিকজ ইউএসএ, আমি এই যুদ্ধটার নাম খুঁজছিলাম যে কী হওয়া উচিত। আজকে গার্ডিয়ান পত্রিকা দেখলাম যুদ্ধের চমৎকার একটা নাম দিয়েছে, কি নাম স্যার? হ্যাঁ, ইউএস ইসরায়েল ওয়ার অন ইরান। মানে আমরা সাধারণত যুদ্ধ হলে দুই দেশের নাম বলি, তো আমি চিন্তা করছিলাম যে এটা তো তিনটা দেশ, এই যুদ্ধের নাম কি? তখন যুদ্ধটার নাম দিয়েছে ইউএস ইসরায়েল ওয়ার অন ইরান। তার মানে ইরান একদিকে এবং দুইটা যৌথভাবে ইয়ে করছে। তাহলে এখানে কথা হচ্ছে যে প্রপাগান্ডার, এটাতে প্রপাগান্ডা হু বিলিভস। প্রপাগান্ডার একটা বৈশিষ্ট্য হলো আজকে যেটা প্রপাগান্ডা হবে কালকে সেটা হয়তো সত্য জিনিস বেরিয়ে আসবে, রাইট? এখন এত কিছুর পরে এই যে ইসরায়েল যেটা চেষ্টা করছে, ইউকেকে তো টলাতে পারলো না, তাদের বেজে আক্রমণ করলো। নেটোর অন্যান্য দেশও এলাও করে নাই। ফ্রান্স সরাসরি ভেটো দিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী প্রত্যেকের দেশের স্বার্থ নিয়ে বোঝে। এখন এত কিছুর পরে ম্যাকো বলছে যে ন্যাটোর কোনো প্রয়োজন নাই এখানে ইনভলভ হওয়ার জন্য। ন্যাটোর যে আর্টিকেল 5 আছে সেই অনুযায়ী ন্যাটো যদি কোনো দেশ আক্রান্ত হয় তাহলে সকল ন্যাটো কান্ট্রি কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়ার কথা। তো এটা তো ওই যে সার্বিয়ার ক্ষেত্রে লাস্ট একটা ইনসিডেন্ট হয়েছিল, তারপরে কোনো ঘটনা ঘটে নাই। সুতরাং ন্যাটোর 27টা সদস্য দেশ সবাই কিন্তু বিট্রে করেছে। দেয়ার আর লট অফ চেঞ্জেস। এই যুদ্ধের পরে পৃথিবী কিন্তু অনেক কিছুর চেঞ্জ পরিবর্তন আসবে, হ্যাঁ। বাট আমি যেটা সুস্পষ্ট দেখতে পাচ্ছি গত 48 ঘন্টার ডেভেলপমেন্টটা বলি, ন্যাটোর মহাসচিব কিন্তু হোয়াইট হাউসে ঘন্টা পর ঘন্টা মানে পায়ে ধরে বসে আছে, পাগলা রাজার, ঠিক আছে? কারণ উনি ঘোষণা করেছেন ন্যাটোর কোনো প্রয়োজন নাই, ন্যাটো আমাকে সহযোগিতা, ন্যাটো ভেঙে দেবে। বিকজ ন্যাটোর 63% বাজেট আসে ইউএসএ থেকে, এবার সে বলছে কোনো কারণ নেই এবং ন্যাটো কিন্তু ভেঙে যাবে, আমার দৃঢ় বিশ্বাস ন্যাটো থাকবে না। সো এই যুদ্ধের যে বড় বড় ইম্প্যাক্টগুলি এবং এর পরে যে অন্যান্য দেশগুলি আছে যারা ইসলামিক বিশ্বকে মানে নেতৃত্ব দিতে পারতো, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে পাকিস্তান। আর পাকিস্তান ভারতের সাথে যেভাবে লগার হেডেড হয়ে আছে, সুতরাং পাকিস্তান এখান থেকেই মুখ বের করতে পারছে না, সুতরাং পাকিস্তানের পক্ষে সম্ভব না। তারপরে পাকিস্তান কেন এই মধ্যস্থতার ক্ষেত্রে সফলতা অর্জন করলো, তার কয়েকটা কারণ হলো এই যে ইসলামিক গালফ কান্ট্রি তো তারা স্প্লিট, তারা যে কোনো দিকের অলরেডি মানে যুক্ত হয়ে আছে। টার্কির রোলও খুব একটা প্রভাবশালী পর্যায়ে নাই, এবং টার্কির বিষয়টা একমাত্র দেশ পাকিস্তান যার সাথে ইউএসের বিশেষ করে আসিম মনিরের সাথে ডোনাল্ড ট্রাম্পের খুবই একটা ভালো উষ্ণ সম্পর্ক যাচ্ছে। এটা একটা কারণ, তারা নিউক্লিয়ার পাওয়ার, সেটা একটা কারণ। এবং ইরানের সাথে পাকিস্তান ইজ এ ডিফারেন্ট কান্ট্রি যার সম্পর্ক সকল ইসলামিক দেশগুলো থেকে ভালো। এইসব কারণে কিন্তু পাকিস্তান এই ব্রেকথ্রুটা করতে পারে। অফকোর্স তারা ক্রেডিট পাওয়ার যোগ্য, যে কোনোভাবেই হোক না কেন থামাতে পেরেছে। এখন আসেন যে ইম্প্যাক্ট, আমি যেটা খুব সিরিয়াস পয়েন্ট আমি দেখছি, 1 নম্বর ইম্প্যাক্ট, মধ্যপ্রাচ্যের প্যারাডাইম শিফট হবে, আদল পরিবর্তন, চেহারার পরিবর্তন হবে। এটা একটা বিশাল একটা বিষয়। দ্বিতীয়ত হলো গালফ কান্ট্রিজ যারা আছে, সৌদি আরব, কুয়েত, তারপরে বাহরাইন, এদের নিরাপত্তার ব্যাপারে দিস শুড বি আই ওপেনার টু দেম। নেভার এভার ইউএসএ উইল কাম অ্যান্ড প্রোটেক্ট দেয়ার কান্ট্রি। এই জায়গার থেকে তারা যদি বেরিয়ে না আসে তাহলে ভবিষ্যতের বিপদ আছে। এখন আমি নিশ্চিত যে অনেক আরব দেশ যেখানে বেইজ আছে, 12 থেকে 13টা বোধহয় বেইজ আছে, অনেক আরব দেশ ইউএসএকে বলবে তোমরা চলে যাও, আমাদের দরকার নেই। আমরা এই হরমুজ কোশ্চেনে আসবো, আসার আগে একটা ছোট্ট পলিটিক্যাল কোশ্চেন দিয়ে তারপর ওখানে যাই। স্যার, আমেরিকা তো স্যার মানে ডেমোক্রেসি বিক্রি করে, ইভেন ইরানের কাছেও বিক্রি করতে আসছিল, রেজিম চেঞ্জ করাতে চাচ্ছে। সৌদি আরব আমিরাতের ওখানে ডেমোক্রেসি বিক্রি করতে যায় না কেন স্যার? এখন প্রয়োজন হচ্ছে ইউএসএ মূল ইন্টারেস্টটা হলো তার পেট্রো ডলার। এক হচ্ছে গিয়ে জ্বালানি, 2 হচ্ছে গিয়ে অস্ত্র বিক্রি, রাইট? এই দুইটা পয়েন্টে দেখুন মাদুরোর পরে কেন তেহরান, কারণ হচ্ছে একটা জ্বালানি সিকিউরিটি। তার মানে কি এই যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় রিজার্ভ কার ইউএসএ এখন তুলছে না, বাইরেটা ব্যবহার করছে। স্ট্র্যাটেজিক রিজার্ভ কার সবচেয়ে বেশি তার, কিন্তু তারপরে আগে বাইরেরটা আমি ভোগ করব, তারপরে আমি এককভাবে বিজনেস করব। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে এখানে তো মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের কথা বলে তো প্রয়োজন নাই, এখানে অস্ত্র বিক্রি হচ্ছে মূল বিষয়। কিছুদিন পর মার্কিন প্রেসিডেন্টরা যখন কিছুদিন আগে যখন 6-7 মাস আগে যখন ডোনাল্ড ট্রাম্প ঘুরে আসলো, দেখা গেল 35 মানে কত বড় বড় ধরনের অস্ত্র এয়ারক্রাফট বিক্রি করে 4-5টা দেশ ঘুরে যাচ্ছে এবং মানে হিউজ, যেটা আমরা চিন্তাও করতে পারি না, বিজনেস করছে। তারা তো গণতন্ত্রের কথা বলে নেই,
কোনোদিন প্রয়োজন নাই তো গণতন্ত্রের কথা বলা। তার মানে এটা তো আসলে এক ধরনের দিস ইজ দ্য বিজনেস, দিস ইজ বিজনেস। এখন স্যার আমরা যেই স্ট্র্যাটেজিক জায়গাটায় আসবো সেটা হচ্ছে হরমুজ কার্ড, যেটা খুব প্রুডেন্টলি ইরান খেলছে এবার। সো একটু আমাদের দর্শকদের জন্য দ্য ইম্পর্টেন্স অফ হরমুজ, সিগনিফিকেন্স অফ শাটিং ইট ডাউন অ্যান্ড কিপিং ইট ওপেন, এটা নিয়ে যদি বলেন। ওকে, হরমুজ হচ্ছে ইরানের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক অস্ত্র। এটা পৃথিবীর অন্য কোনো দেশের নেই। ভেরি সিম্পল। ধারণা করতে পারেন সুয়েজ খাল দিয়ে মিশর বছরে কত টাকা ইনকাম করে? $9 to 10 billion শুধু ট্যাক্স নিয়ে। এখন হরমুজের যে লোকেশন জিওপলিটিক্যালি, এটা কিন্তু 21 মাইল বা 34 কিলোমিটার, দ্য ন্যারোয়েস্ট। তারপরেও এটা কিন্তু মানে পুরা চ্যানেল কিন্তু সব জায়গায় প্রণালী দিয়ে কিন্তু জাহাজ চলতে পারে না। জাহাজ চলতে পারে মাত্র 3 কিলোমিটার স্পেসে, ওই লেনটা যেটা আছে 3 কিলোমিটার। এই 3 কিলোমিটারকে সেন্টার রেখে অপর পাশে 1.5-3, এই 6 কিলোমিটার হচ্ছে ন্যারো চ্যানেল। ঠিক আছে, আমি অনেক কিছুই বলতে পারলাম না সময়ের সংক্ষিপ্তার কারণে। এই চ্যানেল এরকম 4টা প্রণালী আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। সুতরাং এটা একটা যেমন। সো মিডল ইস্টে হরমুজ দিয়ে 20% মানে জ্বালানি পরিবাহিত হয়, দিস ইজ ওয়ান। এর পাশে বাবেল মান্দের এখন ওই জায়গাটা ইরান কীভাবে প্রভাবিত করছে? হুতিদেরকে দিয়ে। ইয়েমেনের উপর পাশ দিয়ে তো বাবেল মান। তাহলে দেখুন পৃথিবীর 5টা চ্যানেলের মধ্যে 2টার উপরে ইরান একটা প্রত্যক্ষভাবে আর একটা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে। তাহলে এখানে হলো 20%, ওখানে হলো 14%, রাইট? মানে 34% জ্বালানির উপরে ইরান সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। ডেঞ্জারাস। এখন এই যে ডোনাল্ড ট্রাম্প যে আবেদন করলো, কেন ইউনাইটেড কিংডম সহ ইউরোপিয়ান কান্ট্রিজ, এবং বললাম না যে ব্যক্তি স্বার্থটা এমন যে ইতালির প্রধানমন্ত্রী গিয়ে মিডল ইস্টে গিয়ে পড়ে আছে, কান্নাকাটি করছে যে বাবা তেল বন্ধ করলে আমার দিন শেষ, আমি সব শেষ। তো এই যুদ্ধটা কিন্তু শুধুমাত্র সামরিক যুদ্ধ নয়, এটা একটা অর্থনৈতিক যুদ্ধ। আমি আপনাকে বলে রাখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় প্রভাবক ঘটনা, মর্মান্তিক ঘটনা কিন্তু এই যুদ্ধটা। এবং এখানে যেমন হুমকি দিয়েছে, এই হুমকি দেওয়ার পরে কি পুরো পৃথিবী জোড়া মানুষ যে রুদ্ধশ্বাস কয়েক ঘন্টা কাটিয়েছে, এটাও কিন্তু সবচেয়ে বড় ঘটনা। এখন একটা অস্থায়ী শান্তি চুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে। এই হরমুজের ব্যাপারে এখন কিন্তু ইরানের কাছে আরও কিছু অস্ত্র আছে যেটা ভাবতে পারছে না। প্রথমে $20 বিলিয়ন ডিক্লেয়ার করলো, তারপরে $40 বিলিয়ন চেষ্টা করলো, এটাতে কাজ হলো না। নোবডি, ট্রাম্প হেসে গো অ্যান্ড গেট ইউর ওয়েল, কেউ আসলো না। এদিক দিয়ে স্টারমার ইউকের প্রাইম মিনিস্টার অনেক দেশকে একসাথে করে যে লেটস ডু সামথিং, তারা একটু একটা প্লজেবল একটা সলিউশনের মধ্যে বেরোচ্ছিল। এরপরে ইরান যেটাতে যেতে হলো গুপ্ত হামলা, চোরাগুপ্ত হামলা। ছোট ছোট স্মল বোট দিয়ে এরা ট্যাঙ্কারে গিয়ে আক্রমণ করতো, নাভিশ্বাস তুলে দিত। মানে ইরান যদি এখানে ছাড় না দেয় তাহলে কিন্তু কোনো দিনে এই যে পুরা ওয়ার্ল্ডের যে জ্বালানি ব্যবস্থা, নিরাপত্তা পুরোটা ভেঙে পড়বে। এবং এটা এমন একটা আইটেম, আমরা এখানে আসছি, এই যে ট্যাক্সি ভাড়া থেকে শুরু করে আপনার শার্ট, আপনার ফুড, আপনি ফার্টিলাইজার, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট 55% যে মানে নাইট্রোজেন ফার্টিলাইজার এটা যেটা তৈরি হয় মিডল ইস্টে, বিশেষ করে কাতারে। আপনার এলাকা উত্তরবঙ্গে তাহলে স্যার ফার্টিলাইজারের এবারের কি অবস্থা দাঁড়াবে? এবার বাংলাদেশের ইম্প্যাক্টটা কীরকম, শুধু উত্তরবঙ্গে কেন, সারা দেশে হবে। যেমন কালকে ওয়ার্ল্ড ব্যাংক বলছে আমাদের 12 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে গেল। কেন? ইমাজিন, একটা যুদ্ধের কারণে বাংলাদেশে 12 লক্ষ লোক দারিদ্র্য সীমার নিচে চলে গেল। সো ইম্প্যাক্ট এখানে কেবল শুরু। এরপরে দেখবেন আমাদের যে মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাইরা আছে, ওই যে আপনি যে গল্প বললেন, আমাদের কি সুযোগ। হ্যাঁ, এখন তো ইরান রিবিল্ড হবে, আবার ওই গ্যাস ফিল্ডগুলো রিবিল্ড হবে, কিন্তু ইতিমধ্যে যেটা হয়েছে আমাদের অনেক শ্রমিক ভাই চাকরি হারিয়েছে, এখানে যেতে পারছে না, আসতে পারছে না, ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনার প্রত্যেকটা আইটেমের দাম বেড়ে যাবে। তারপরে যে পেট্রোকেমিক্যাল যে আছে, আপনি প্লাস্টিকের কাঁচামাল কোত্থেকে আসে, এটা তেল, আপনার বিটুমিন কোত্থেকে আসে, তেল। তো সুতরাং এমন কোনো আইটেম নাই যেখানে তেলের বা জ্বালানির প্রভাব নাই। আমরা আমাদের পডকাস্টের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। পাকিস্তান ব্রোকার্ড একটা সিজ ফায়ার আমরা দেখতে পেলাম, যদিও এই সিজ ফায়ারের ঘোষণা দেওয়ার পরেও
আক্রমণ হচ্ছে, লেবাননে আক্রমণ হয়েছে, পাল্টাপাল্টি। আবার হরমুজ ক্লোজ হয়ে গেল। তো সবাই বলে যেটা যে কোনো সিজফায়ার বা যুদ্ধবিরতির মানে হচ্ছে ইদার দুইটা, একটা হচ্ছে যে এই যুদ্ধবিরতি আসলে বিরতি শেষে আবার শুরু হবে যুদ্ধ, অথবা যেটা হচ্ছে যে এখান থেকে যদি পজিটিভ আলোচনা আগায় তাহলে যুদ্ধ হয়তো স্থায়ীভাবে বন্ধ হতে পারে। আর যদি ট্রাম্প প্রেজেন্ট থাকে তাহলে আরেকটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে যে যুদ্ধবিরতি হয় যদি 3 দিন, তাহলে দ্বিতীয় দিনের পরেই ট্রাম্প আবার অ্যাটাক করা শুরু করে। তো এই যুদ্ধবিরতিটা কি আসলে টিকবে স্যার? এটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন, কি হবে না হবে বলা খুবই মুশকিল। তবে আমি যেটা বলতে চাই যে যুদ্ধ শেষ হয়েছে কিন্তু দ্বন্দ্ব শেষ হয়নি। আমি খুবই ইন্টারেস্টিংলি একটা জিনিস খেয়াল করলাম, গতকালকেই আপনার ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী প্রচণ্ড আন্দোলন শুরু হয়েছে। সে কিন্তু 4টা মানে ক্রিমিনাল কেসের বড় ধরনের আসামি। এটা নিশ্চিত, আপনি সামনে ধরে রাখেন সামনের নির্বাচনে নেতানিয়াহু মানে গোহার হারবে, ভীষণভাবে পরাজিত হবে। তো সুতরাং তৎক্ষণাৎ ইসরায়েল যেটা বলল, লেবাননের সাথে কিন্তু আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি, দ্যাট শুড হ্যাভ বিন ফুল স্টপ। ট্রাম্পও সে একই কথা বলল যে এই শান্তি চুক্তির সাথে লেবানন যুদ্ধের কোনো সম্পর্ক নাই। তার মানে এই যে দ্বন্দ্ব যে আলোচনা হচ্ছে, এখানে শুধুমাত্র ইরানের সাথে ইউএসএ এবং ইসরায়েলের যে সংঘাত, সেটার একটা সমাধান হলে হতে পারে, কিন্তু মিডল ইস্টের যে পুরনো যে বিষয় তার কোনোটাই সমাধান হচ্ছে না। মানে হতি প্রবলেম সমাধান হবে না, লেবানন হবে না। ওখানে সাউদার্ন লেবানন, দক্ষিণ লেবানন, যেমন 3টা জায়গা আছে খুবই স্ট্রং লেবাননে। একটা হলো সাউদার্ন লেবানন, বৈরুত এবং বেকা ভ্যালি। এই 3টা জায়গায় কিন্তু শিয়া ডমিনেট বা এখানে হিজবুল্লাহ বড় ধরনের শক্তিশালী অবস্থান করছে। তার মানে কি এই শান্তি চুক্তির পরে হিজবুল্লাহর রকেট ছোড়া ইসরায়েলে বন্ধ হবে না, হুতির রকেট ছোড়া বন্ধ হবে না। সো প্রবলেম কিন্তু থেকে গেল। এখন আসি এটার ভবিষ্যৎ কী। যে শর্তগুলি দ্বিপাক্ষিকভাবে দিয়েছে একটাও মানার মতো না, একটাও মানার মতো না। ইসরায়েল যে 10টা পয়েন্ট দিয়েছে, যে এখনও এই 15 দিনের যে 2 সপ্তাহের যে সিজফায়ার, তার মধ্যেও কিন্তু ইসরায়েল বলছে এটা সামরিক ব্যবস্থাপনায়, হ্যাঁ সবাই চলতে পারবে, বাট সামরিক ব্যবস্থাপনায় ম্যানেজ করতে হবে। এবং এবার ইরান আবার বুদ্ধি করে ওম্যানকে সাথে নিয়েছে, আমাদেরকে টোল দিতে হবে। এবং বলছে যতদিন এটা প্রবাহিত হবে আমাদেরকে একটা লেভি বা একটা ট্যাক্স দিতে হবে। পার শিপ $2 মিলিয়ন, $2 মিলিয়ন, ইটস হিউজ। এখন এইটা যদি হয়, ইরানের তো যথেষ্ট কারণ আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইরান যে পয়েন্টগুলি দিয়েছে তার মধ্যে বলছে আমার নিউক্লিয়ার কর্মসূচি যেটা সে বারবারই বলছে শান্তিপূর্ণ, এটাকে বাধা দেওয়া যাবে না, এটা মানতে চাইবে না। বিশেষ করে ইউএসএ মানতে চাইলে ইসরায়েল কোনো রাজ্য, এবং ইসরায়েলের চাপে ইউএসএ সুর পাল্টাবে। তৃতীয়ত হলো যে গত 37 বছর ইরানের উপর স্যাংশন দেওয়া আছে, এই স্যাংশন তুলে নিতে হবে। আসলে তাই তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ Reparation। এখন কি ইউএসএ আসবে মানে ইউরোপের মতো মার্শাল প্ল্যান নিয়ে? তা তো পারবে না। তো সুতরাং এই যে পয়েন্টগুলি আছে এগুলি একটাও মানার মতো না, ইউএসএ মানবে না। এবং ডোনাল্ড ট্রাম্প মানে কালকেই বলেছেন আমার সৈন্য সামন্ত কিন্তু ওখানেই আছে। কিন্তু আমি যে জায়গাটা আশাবাদী, মার্কিনিরা এর সমাধান করবেন। মার্কিনরা সমাধান করে ভাবে ট্রাম্পকে এই পথ থেকে ফেরাবেই। এবং এর জন্য যদি এখন অলরেডি প্রচণ্ডভাবে আলোচনা হচ্ছে, শুধু মার্কিন জনগণ যে 4 ভাগের 4 জনের মধ্যে 3 জন ভিতরে তা কিন্তু না, পলিটিশিয়ানস, ইভেন লিবারেলসরা মানে তারাও কিন্তু মানে রিপাবলিকানসরা তারা কিন্তু ট্রাম্পের এই নীতির সমালোচনা করছে। সো সামনে আছে মধ্যবর্তী। ট্রাম্পের এই টুইটকে জেনোসাইডাল টুইট বলছে রিপাবলিকান যারা। এক্স্যাক্টলি মানে সেই রকমের ন্যান্সি পলিসি তাই বলেছে যে আমরা জাতি হিসাবে জেনোসাইডের জাতি হতে চাই না। সুতরাং সামনে ট্রাম্পের জন্য ইমপিচমেন্টের একটা প্রচণ্ড সম্ভাবনা আছে, অথবা আর্টিকেল 25 যদি ইউজ করে তাহলে তাকে রিপ্লেস করার সম্ভাবনা আছে। এখন ট্রাম্পের গদি নড়বড়ে হয়ে গেছে, এটা মোটামুটি 70 থেকে 80% আমরা নিশ্চিত। সো এইরকম একটা পরিস্থিতিতে আবার সিরিয়াস কোনো অ্যাকশনে যাওয়া, সিজফায়ার ভেঙে আবার যুদ্ধকে সক্রিয় করা, কারণ যুদ্ধ সক্রিয় লাভ নাই তো। আপনি এর থেকে সিভিয়ার যদি অ্যাটাক করেন, আমি ইরানের রাষ্ট্রদূতের সাথে কথা বলছিলাম সেদিন, আমাদের জনতার দলের পক্ষ থেকে আমরা তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম। তো তখন বলে যে এখনও 9 লক্ষ লোক শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই যদি কোনো জাতির চেতনা হয়, ওই যে বললাম শহীদি চেতনা, হ্যাঁ সেই কারবালার সে শহীদি চেতনা তাদের ভিতরে এত প্রকট দেশ রক্ষার জন্য, সুতরাং এরকম একটা জাতিকে আপনি যে কোনো শক্তি দিয়ে পরাহত করতে পারবেন না। বাট আমি যেটা মনে করি এই চুক্তি ভেঙে যাওয়ার সম্ভাবনা 70 থেকে 80%।
বাট তারপরেও যে কারণে যুদ্ধটা আর কন্টিনিউ করবে না, কারণ অলরেডি ট্রাম্প ঘোষণা করেছে আমরা জয়লাভ করেছি, তো ভালোই তো জয়লাভ করেছেন, ফিরে যান, যার যার জায়গায় চলে যান। সুতরাং এবং চাচ্ছে ট্রাম্প হরমুজের ব্যাপারে ইরানের অবস্থানটা হচ্ছে যে এটা আমরা আর ছাড় দিব না, এবং এর মধ্যে যেহেতু লেবাননের সাথে যুদ্ধ কন্টিনিউ হচ্ছে, ইসরায়েলের জন্য সারা জীবনের জন্য নিষিদ্ধ করেছে। তো সব কিছু মিলে যদিও অনিশ্চয়তা আছে, তারপরেও মানে আশার আলো তো এতটুকু আছে যে ওই যে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতে পারবে না, ল্যান্ড অফেন্সিভ ব্যবহার করতে পারবে না, তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ তো ভালো না, এবং আমি নিশ্চিত যে মার্কিনিরা এর মধ্যে একটা ভালো ফলাফল বের করে নিয়ে আসবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আজকে আমাদের। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও যদি আমরা সুযোগ পাই তাহলে আপনাকে আমন্ত্রণ জানাবো আমাদেরকে আরেকটু নলেজ এনরিচ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, রেডিও ইরানকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলমান একটা সংঘাত নিয়ে কনক্লুসিভ বা উপসংহারমূলক কোনো আলোচনা করা অত্যন্ত কঠিন। শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি এবং শাহাদাত প্রিয় ইরানের জনগণের জন্য রইল শুভকামনা। আজকে আমরা ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, জনতার দলের চেয়ারম্যান এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়ার কোর্সের চিফ ইনস্ট্রাক্টরের কাছ থেকে এই চলমান যুদ্ধের আপাতত যতটুকু আমরা দেখতে পেয়েছি তার উপরে খুব মূল্যবান একটা বিশ্লেষণমূলক আলোচনা শুনলাম। আল্লাহ নিশ্চয়ই উম্মার সহায় হবেন, আল্লাহ নিশ্চয়ই আমাদের সবার সহায় হবে, নিশ্চয়ই শুভ বুদ্ধির উদয় হবে এবং বিশ্ব আবারও হেসে উঠবে। আপনাদের সবাইকে পরের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।